ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি রেভিনিউ সার্ভিস সম্পর্কে ডিটেলসে বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখা। ভিডিওটা পুরো দেখতে পারলেই তোমরা রেভিনিউ সার্ভিস সম্পর্কে তোমাদের সম্যক একটা আইডিয়া হয়ে যাবে। তোমরা সবাই জানো যে আমাদের WBCS এই গ্রুপের 6টা সার্ভিস রয়েছে। কি কি? WBCS এক্সিকিউটিভ বা বিডিও, 2 নম্বর ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড সার্ভিস, লেবার সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিস এবং এমপ্লয়মেন্ট সার্ভিস। এই 6টা সার্ভিসের স্যালারি এবং যাবতীয় তাদের রেসপেক্টিভ প্রমোশন আসপেক্ট সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও করবো। তবে এইটা তোমরা মনে রাখবে যে এই গ্রুপের সব সার্ভিসেরই স্যালারি সেম। ওকে, এবার প্রমোশন আসপেক্ট রয়েছে বিভিন্ন সার্ভিসের তাদের নিজস্ব রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। ওকে, আজকে আমি রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস গ্রুপ এ যেটা WBCS এর, সেই সম্পর্কে তোমাদের সঙ্গে বলবো। দেখো, এই রেভিনিউ সার্ভিস সম্পর্কে অনেক হিস্ট্রি রয়েছে, তবে আমরা লাস্ট 2017 সালে যেটা গঠন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। ওকে, তো এই সার্ভিসটা যখন গঠন হয় তোমরা অনেকেই দেখবে যে 2018 সাল থেকে যারা সিলেক্টেড হয়েছেন তাদের 3টে সার্ভিসে কিন্তু সিলেকশন, মানে 3টে সার্ভিসে ওই যে রেভিনিউ সার্ভিসটা ছিল আগে আলাদা আলাদা ছিল। ধরো তোমাদের কমার্শিয়াল ট্যাক্স অফিসার আগে আলাদা ছিল, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আলাদা ছিল, তারপর এক্সাইজটা আলাদা ছিল। এখন কিন্তু 3টে ইন্টিগ্রেট হয়ে গেছে, 17 সালে ফর্মড হয়েছিল। তো এই জন্য আমি আজকে রেভিনিউ সার্ভিসের ওই 3টে সার্ভিস বর্তমানে আগে আরেকটা সার্ভিস ছিল, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, যেটা বর্তমানে কমার্শিয়াল ট্যাক্সের অধীনে চলে এসেছে। আজকে আমি এই 3টে সার্ভিসের মধ্যে 3টে সার্ভিস কি কি, 1 নম্বর হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স অফিসার, 2 নম্বর এক্সাইজ সার্ভিস, 3 নম্বর স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ডাইরেক্টরেট। একটা কমার্শিয়াল ডাইরেক্টরেট রয়েছে, এক্সাইজ ডাইরেক্টর রয়েছে। এই 3টে সার্ভিস রয়েছে রেভিনিউ সার্ভিসের আন্ডারে। তো আজকে আমি আমাদের স্ট্যাম্প রেজিস্ট্রেশন সার্ভিস সম্পর্কে কিছু বলবো, মানে ডিটেলসে বলবো, ভালো করে শুনবে। দেখো, কি করে রেভিনিউ সার্ভিসে যখন তোমরা সিলেক্টেড হবে তোমাদের কি করে দেওয়া হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 30 জন ধরো সিলেক্টেড হয়েছে, তার মধ্যে তোমার কাকে কি দেবে। না, এটা পুরোপুরি ফিনান্স করে, মানে এটা পুরোপুরি এই ফ্রেমওয়ার্কটা র্যান্ডম হয় এবং তুমি নিজেও জানো যে তুমি কি কোন সার্ভিসটা তোমাকে দেওয়া হবে। সো এটা র্যান্ডম হয়। কেউ যদি মনে করো না আমার নিজস্ব চয়েস হয়ে যায় তাহলে ভুল। ওকে, তো এটা র্যান্ডম দেওয়া হয়। কিছুদিন আগে, মানে এই বছরই রেভিনিউ সেল গঠন করা হয়েছে, যেখানে এই 10 বছরের মধ্যে 3টে সার্ভিসে ইন্টারচেঞ্জ হবে, মানে সাফল হবে। বুঝতে পেরেছো? মানে এই একজন ধরো ক্যান্ডিডেট, একজন ধরো সার্ভিসম্যান স্ট্যাম্প রেজিস্ট্রেশন রয়েছে বা এক্সাইজে রয়েছে, তিনি কিন্তু তোমার 3 বছর 4 বছরের মাথায় আমার কমার্শিয়াল ট্যাক্সে চলে আসতে পারেন। তারপর আরেকটা সার্ভিসে, যেটা 3টে সার্ভিস ঘোরাফেরা করবে। মোট কথা বোঝা গেল? সিলেকশন তাহলে র্যান্ডম হয়। কে করেন না ফিনান্স থেকে। আর তোমাদের এই রেভিনিউ সেলের আওতায় পড়ে গেছে সব কিছু। যেরকম ধরো এই সাপলিংগুলো সার্ভিসে 10 বছর 3টেই ডাইরেক্টরেটে তোমরা ঘুরবে, মানে ঘোরাবেন। ওকে, এটা বোঝা গেল। এবার আসি, আমি আজকে যেহেতু স্ট্যাম্প রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করছি, আমি বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের বলবো। তোমাদের যদি এই সার্ভিসের প্রতি ভালোবাসা থাকে, আশা করি ভালোবাসা মানে আসবেই। মানে আমার ভিডিওটা পুরোটা দেখো, কেন ভিডিওদের থেকে আলাদা, কেন ডিএসপিদের থেকে আলাদা, সেটা আমি আলাদা ভিডিওতে বলবো। বাট রেভিনিউ সার্ভিসের একটা গুরুত্বপূর্ণ ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে 3টে সার্ভিসেই তুমি ঘোরাফেরা করতে পারবে, মানে ডাইভার্সিটি রয়েছে। তবে এর কিছু নেগেটিভ আসপেক্ট থাকতে পারে, সেটা পরে আমি আলোচনা করব। তোমাদের কিন্তু 3টে সার্ভিসই ঘুরতে পারবে। ওকে, এইবার আমি স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডাইরেক্টরেটের কথা বলি। তোমরা সবাই জানো, তোমাদের যখন জায়গা বা জমি যখন রেজিস্ট্রি করাতে যাও, কোনো একটা অফিসে যাও, বাড়ির পাশে কোনো অফিস বা কোনো থানার আন্ডারে তো অফিসটা থাকে, তো দেখবে অফিস আছে, সেখানে যাবে, দেখবে গিয়ে প্রেজেন্টেশন করতে হয়। ওখানে একজন স্যার বসে থাকেন, উনি হচ্ছেন তোমার ADSR বলা হয় যাকে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার। ওকে, এই পোস্টটা
হচ্ছে রেভিনিউ সার্ভিসের স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডাইরেক্টরেটের অধীনে। বোঝা গেল? তো কি কাজ? কাজ তো জানোই, ডকুমেন্টস দেখবেন, চেক করবেন, তোমার ডিডস ঠিক আছে কিনা সেটা চেক করবেন, আসল লোকের ডিডস কিনা, কাকে বিক্রি করছেন, সব কিছু যাবতীয় তিনি এনকোয়ারি করতেই পারেন, তিনি করেনও। ওকে, তো যাতে করে কোনো ইমপারসোনেশন না হয়, যাতে করে তোমার যার প্রপার্টি তার নামেই রেজিস্ট্রি যেন হয়, এইটা কিন্তু দেখার দায়িত্ব মেন ওই অফিসারের। তো এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার হিসাবে পোস্টেড থাকবেন, প্রথম পোস্টিং এটা হবে। তারপর প্রমোশন আসপেক্ট যদি বলতে মানে তোমরা যদি জানতে চাও তাহলে বলছি, প্রমোশনাল আসপেক্ট কিন্তু তিনটে ডাইরেক্টরেটই সেম, মানে পোস্ট আর ডেজিগনেশন এই দুটো আলাদা হয়। ডেজিগনেশন যেটা, সেটা প্রত্যেকটা ডাইরেক্টরেটই সেম। মানে ধরো স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কথা বলছি, প্রথমে আমাদের পোস্টিং হবে, যারা আছে তাদের পোস্টিং হবে এডিএসআর হিসাবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার হিসাবে, কিন্তু এর ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। ওকে, এটা সব ক্ষেত্রেই সেম, এইটা ডেজিগনেশনটা তিনটে ডাইরেক্টরেই সেম হবে। তারপরে 8 বছর পরে অ্যাসিস্ট্যান্ট থেকে ডেপুটি কমিশনার অফ রেভিনিউ হবে, সেটা কমার্শিয়াল ট্যাক্সও সেম আর তোমার এক্সাইজও সেম। কোনটা আলাদা হবে? আলাদা হবে এর প্রথম পোস্টিং, এটা এডিএসআর হিসাবে হবে, কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসাবে হবে, আর এক্সাইজে ডিইসি ডেপুটি এক্সাইজ কালেক্টর হিসাবে হবে। ওকে, এটা বোঝা গেল? তো এইভাবে কিন্তু পোস্টিংগুলো, যে পোস্ট নেম সেটা চেঞ্জ হবে, ডেজিগনেশন সেম থাকবে। ধরো প্রথম 8 বছর যখন ঢুকবে তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, তারপর ডেপুটি কমিশনার অফ রেভিনিউ 15 বছরের মাথায়, তারপরে 8 বছরে আবার কি হবে? জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ। ওকে, এবার জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ থেকে সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউতে যেতে পারবে, এবং যদি তোমাদের এজ থাকে, অল্প বয়সে চাকরি পাও, তাহলে তোমাদের অ্যাডিশনাল জয়েন্ট কমিশনার পর্যন্ত যেতে পারো। ওকে, বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যন্ত যেতে পারো। ওকে, তো এই হলো তোমার এডিএসআর বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, যেটা রেভিনিউ সার্ভিসের আন্ডারে পড়ছে। একটা তিনটে ভাগের মধ্যে, তিনটে সার্ভিসের মধ্যে একটা সার্ভিস, যেটা সম্পর্কে আমি তোমাদের এখন বললাম। যদি কিছু তোমাদের এর বাইরে জানার থাকে অবশ্যই বলবে। এবার বলি যে এই সার্ভিসে অনেকে বলবে, জিজ্ঞাসা করেই থাকবে, কমেন্টে করবে, আমি বলেই দিই যে ছুটি কীরকম। দেখো, আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ সার্ভিসে এক্সেপ্ট এক্সাইজ, ওকে, যেহেতু ওটা পুলিশ সার্ভিসের মধ্যেই পড়ে, ইউনিফর্ম তোমাকে পরে সব কিছু করতে হবে। সো বুঝতেই পারছো, পুলিশ সার্ভিস, শুধু ল অ্যান্ড অর্ডারটা নেই। ওকে, তো একটু হেকটিক না, অতটা হেকটিক না ডিএসপির মতন, বাট শনিবার ছুটি পাবে না। ওকে, পেতেও পারো মাঝে মধ্যে, মানে ছুটি তুমি নিতেই পারো, পুলিশের মতো অতটা নয়। তো পুলিশে যেমন ডিএসপিদের শনিবার রবিবার পরিবার, এটা একদম বাস্তব। আমি এটা নিয়ে ভিডিও আমি অবশ্যই করব, কেন ডিএসপি চুজ করবে না। প্যাশন যখন তোমার জীবনকেই নিয়ে চলে যাবে, তখন সেই প্যাশনের কোনো দাম থাকে না। তোমরা যারা ভাবো যে প্যাশন থাকবে, শুধু ইউনিফর্মের ছবি দেবো, রিলস বানাবো, এটা করব, ওইভাবে হয় না। সার্ভিসকে ভালোবাসতে হয়, চরম লেভেলের সার্ভিসটাকে ভালোবাসলে তবেই ওই ডিএসপি সার্ভিসে তোমরা মানে যেতে পারবে, না হলে টিকতে পারবে না। সেটা সম্পর্কে তোমরা যদি চাও আমি ভিডিও আলাদা করে দেবো। এবার আমি কি বললাম যে ছুটি, শনিবার রবিবার ছুটি থাকে রেভিনিউ সার্ভিসে, আর এক্সেপ্ট এক্সাইজ, কমার্শিয়াল ট্যাক্স আর এডিএসের দুটোতেই। এডিএসের একটা সুবিধায় তিনটে সার্ভিসের মধ্যে তুমি অফিস বস হবে, মানে তুমি যে অফিসটা চালাবে পিওর একদম সেই অফিসের হেড হবে, মানে তোমার ব্যাপারই আলাদা হবে। ওকে, আর তোমার আলাদা একটা গ্র্যাভিটি থাকবে, যে তুমি তোমার কথা সবাই শুনতে বাধ্য। ওকে, তবে সবার সঙ্গে কোঅপারেট করে চললে, মানে তোমার অফিসটা যাতে চালাতে হয় সেই হিসাবে তোমাকে চলতে হবে। ওকে, আর সব কিছু, আর ডিডিও হিসাবে তুমি কাজ করবে। ডিডিও মানে তো জানো, তো তোমার স্টাফেদের স্যালারি কিন্তু তুমি ড্র করতে পারবে। ওকে, তো এই ফেসিলিটিগুলো এডিএসএর রয়েছে। এইবার আমি বলি গাড়ি, অনেকে তোমাদের ইউটিউবে অনেকে মিসলিড করবে, রেভিনিউ সার্ভিসে গাড়ি পাওয়া যায়, এই পাওয়া যায়, তো এটা কিন্তু 90% ক্ষেত্রে ভুল। ওকে, এটা মিসলিডিং ইনফরমেশন। আর সবথেকে বড় কথা হচ্ছে এক্সাইজে একমাত্র গাড়ি পাওয়া যায়, তবে তুমি যখন জয়েন্ট কমিশনার লেভেলে চলে যাবে তখন কমার্শিয়াল ট্যাক্সে মেবি গাড়ি পাওয়া যায়। আর এখন গাড়ি বলতে দেবে সেরকম, মানে সবাইকেই দেবে এরকম কিছু নয়, ঠিক আছে? আমি কমার্শিয়াল ট্যাক্সের কথা বলছি, সবাইকে গাড়ি দেবে এটা 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 কোনো নেই, মানে এটা কোনো ব্যাপার না। আর
গাড়ি বলতে কমার্শিয়াল ট্যাক্সে ফিল্ড ওয়ার্ক থাকলে তবেই দেয়, মানে তোমরা যেটা ভাবছো সো কল্ড নীলবাতি নিয়ে সেরকম কিছু না, হামামরি। আর এডিএসআর ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক, তবে এটা সরকার থেকে কোনো গভর্নমেন্ট থেকে গাড়ি প্রোভাইড করা হয় না। ইটস আ ভেরি স্যাড নিউজ, বাট তোমরা যদি সুখ চাও, হ্যাপিনেস চাও এবং তার সঙ্গে রেসপন্সিবল একটা জব তোমরা করতে চাও যেখানে প্রচুর তোমাদের সরাসরি পাবলিক ডিলিংস করতে হবে, তাহলে এডিএসআর অবশ্যই তোমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত। যেহেতু রেভিনিউ সার্ভিসে র্যান্ডম এই পোস্টটা দেওয়া হয়, তাই আমি আগেই বললাম পোস্ট কিন্তু রেজিগনেশন আলাদা, পোস্ট আলাদা। ওকে, তো অবশ্যই নিও। এবার ভালো তোমরা দেখো, প্রথমে পেলেও তোমরা পাবে, আবার 3 বছর পরেও পেলে তোমরা পাবে। যারা যারা রেভিনিউ সার্ভিসকে ভালোবাসো, লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওটা। আমি চাই ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, যেটা একসময় যার বাজার এক্সিকিউটিভের থেকে বেশি ছিল, হয় তোমরা দেখবে কমার্শিয়াল ট্যাক্সের কথাই বলছি আমি, একটা সময় ক্রেজ ছিল এক্সিকিউটিভের থেকে বেশি। ওকে, সেই সার্ভিসটা আমাদের রেভিনিউ সার্ভিসের মধ্যেই পড়ে। সো এই সার্ভিসটা কিন্তু খুব ভালো এবং তোমাদের ইচ্ছে, তোমরা যদি দেখো ভালোবাসা থাকলে অবশ্যই আমরা সার্ভিসে যাবে, বাট ওই অন্ধের মতো প্যাশন যদি থাকে তাহলে বিপদে পড়বে। কারণ WBCS একবার ক্র্যাক করা খুব সহজ, 2বার ক্র্যাক করাও ঠিক আছে, কিন্তু সেই 3-4 বছর পরে রিক্রুটমেন্টটা প্রসেসটা পুরো কমপ্লিট হবে, ভেবে দেখবে ভেরি টাফ, মানে আবার গিয়ে অন্য সার্ভিসে তোমার জয়েন করা। সো যা নেবে একবার ডিসিশন নেবে, ভুল কখনোই করবে না, আবেগে নিজেকে মাতিয়ে কখনোই করবে না। ওকে, কোনো সার্ভিস। আশা করি ভালো লাগলো ভিডিওটা, এবং যদি কোনো কিছু পয়েন্ট মিস করি কমেন্ট করে জানিও, আমি আবার ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করবো। ওকে, থ্যাংক ইউ।